একটি গল্প, একটি অনুভূতি, কখনো প্রেম, কখনো রহস্য, কখনো শিহরণ। ওয়েলকাম টু মিস্টিরিয়াস স্যাটারডে, যেখানে প্রতিটি গল্প এক নতুন অভিজ্ঞতা। বিভিন্ন ধরনের রোমাঞ্চকর গল্প শুনতে আমাদের চ্যানেলটি আজই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিন। আজ আপনাদের শোনাব সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা বেনি লস্করের মুন্ডু। গল্পের সূত্রধর ও গল্প পাঠে নীল। তাহলে চলুন গল্প শোনা যাক। মুর্শিদাবাদ জেলায় চিংড়িপোতা নামে একটা ছোট্ট গ্রাম আছে। সেই গ্রামে 7-8টির বেশি পাকা বাড়ি নেই, স্কুল নেই, পোস্ট অফিস নেই। শুধু প্রতি শনিবার একটা হাট বসে। অনেক দূর দূর থেকে মানুষ আসে। সেই গ্রামের মানুষ অধিকাংশই গরিব হিন্দু আর মুসলমান। কিছুই দেখার নেই সেই গ্রামের। শুধু যেখানে হাট হয় তার মাঝখানে সাদা পাথরের তৈরি একটি মানুষের মূর্তি বসানো আছে। মূর্তিটি বেশ পুরনো, একজন বুড়ো মতন বাঙালি ভদ্রলোকের মূর্তি। চোগা চাপকান পড়া, মুখখানা দুঃখী। মূর্তিটার পায়ের কাছে ইংরেজিতে কিছু লেখা ছিল, এখন এত অস্পষ্ট যে বোঝাই যায় না। হাটে যে সমস্ত মানুষ আসে তারা কেউ জানে না মূর্তিটা কার। পুরনো দিনের কথা আমরা বড় তাড়াতাড়ি ভুলে যাই। গ্রামের যেসব ছেলেরা চায়ের দোকানে কিংবা নদীর ধারে আড্ডা মারে তাদের জিজ্ঞেস করলেও বিশেষ কিছু বলতে পারে না। দু একজন ঠোঁট উল্টে বলে, শুনেছি লোকটা নাকি উকিল ছিল। গ্রামের খুব বড় কয়েকজন শুধু জানে ওই মূর্তিটার ইতিহাস। আমি একসময় মুর্শিদাবাদ জেলার কয়েকটি গ্রামে পায়ে হেঁটে ঘুরেছিলাম। চিংড়িপোতা গ্রামের মধ্যে ঘুরতে ঘুরতে হঠাৎ খুব বৃষ্টি পড়ায় আমি দৌড়াতে দৌড়াতে একটা পাকা বাড়িতে আশ্রয় নিয়েছিলাম। সেই বাড়ির মালিক আব্দুল রব আমাকে খুব খাতির যত্ন করেছিলেন। চমৎকার চমৎকার খাবার খাইয়েছিলেন। সে রাত্রিরে আমাকে আর আসতে দেননি, তার বদলে অনেক গল্প শুনিয়েছিলেন। সেইখানেই আমি বেনি মাধব লস্করের গল্প শুনি। সে অনেক দিন আগের কথা, তখন আমরা জন্মাইনি, আমাদের বাবারাও জন্মায়নি। আমাদের ঠাকুরদারা দাদুরা তখন খুব ছেলে মানুষ। সে সময় আমাদের দেশে পুরোপুরি ইংরেজ রাজত্ব। আমরা তখন পরাধীন জাতি। রাস্তায় ঘাটে সাহেবদের দেখলে এদেশের মানুষ ভয়ে দূরে সরে যায়। আদালত বিচারালয়ে বেশিরভাগ হাকিম আর বিচারকও ছিলেন সাহেব। মুর্শিদাবাদের একটি মহকুমা শহরে আদালতে একজন সামান্য মুক্তার ছিলেন, এই বেনি মাধব লস্কর। তখনকার দিনে ছোট উকিলকে বলা হতো মুক্তার। লোকে বলতো বাংলা জানা উকিল, কেননা আদালতে উকিল ম্যাজিস্ট্রেট সবাইকেই তো তখন ইংরেজি বলতে হতো। মুক্তাররা বাংলা ইংরেজি মিশিয়ে কোনো রকমে কাজ চালিয়ে নিত। মুক্তার কথাটা আরবি শব্দ, ইংরেজিতে বলা হতো মুক্তিয়ার। যাই হোক, সেই আদালতে আরও 2-3 জন উকিল মুক্তার ছিলেন। তাদের মধ্যে বরদারায় আর মোহন মোল্লারের কাছেই বেশি মক্কেল আসত। বুড়ো বেনি মাধব লস্করের ভাগ্য ছিল খুবই খারাপ। সে একটু তোতলা ছিল বলে সে যখন উত্তেজিত হয়ে কিছু বলতে যেত তখন সবাই হেসে ফেলত। তাই মক্কেলরা কেউ তার কাছে সহজে আসে না। আদালতের সামনে একটা বটতলায় সে হ্যাংলার মতন বসে থাকে, আর লোকজন দেখলেই বলে ওঠে, এখানে আসুন, এখানে আসুন, ভালো মুক্তার, ভালো মুক্তার। নেহাত গরিব লোক ছাড়া বিশেষ কেউ আসে না তার কাছে। খুব কম পয়সাতে কাজ সারি। সারাদিনে বেনি মাধব লস্করের 8 আনা 1 টাকার রোজগার হয় না।
বেনি মাধবের মুখে কেউ কখনো হাসি দেখেনি, সব সময় গোমরা মুখ। সেটা তার রোজগার কম হয় বলেই নয়, তার খুব মাথা ধরার অসুখ। সব সময় তার ভীষণ মাথা ধরে থাকে। তখন তো আর এত রকমের মাথা ধরার ওষুধ বেরোয়নি যে টপ করে দুটো বড়ি খেয়ে নিলেই সেরে যাবে। নানা রকম কবিরাজি হাকিমি ওষুধ খেয়েও তার কিচ্ছু হয়নি। মাঝে মাঝে তার যন্ত্রণা এত বাড়ে যে সে দুহাত দিয়ে মাথাটা চেপে ধরে ছটফট করে। কিন্তু এই বেনিমাধব লস্করই একদিন সবার কাছে দারুণ কৌতূহলের বিষয় হয়ে দাঁড়ালো। ব্যাপারটা শুরু হলো এইভাবে। একদিন আদালতে টিফিনের সময় বেনিমাধব লস্কর বাইরের সেই বটতলায় বসে আছে মক্কেলের আশায়। মাথার ব্যথাটা খুব বেড়েছে, দুহাত দিয়ে চেপে ধরে আছে মাথা। এই সময় একজন জোয়ান চেহারার মুসলমান তার সামনে এসে দাঁড়ালো। বেনিমাধব উৎসাহিত হয়ে উঠে বলল, কি মামলা? বসো এখানে, ভালো করে বলো। দুদিন ধরে আমার দুধের গাই মঙ্গলিকে পাচ্ছি না। তাহের আলী সেটাকে চুরি করেছে, নিজের গোয়ালে ঢুকিয়ে রেখেছে। গ্রামের আরও 5 জন দেখেছে। বেনিমাধব খাতা পেন্সিল বার করে কিছু লিখতে যাচ্ছিল। হঠাৎ লোকটির চোখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। তার মাথার মধ্যে যেন চিরিক করে উঠল, মুখখানা শুকিয়ে গেল। ভয় পেয়ে বলল, না বাবু, আমি তোমার মামলা নিতে পারবো না। লোকটিও অবাক হয়ে বলল, কেন? আগে টাকা দিতে হবে। এই যে টাকা এনেছি। লোকটি তার কোমর থেকে একটা রূপোর টাকা বার করল। বেনিমাধব সেটা ছুঁয়েও দেখল না। জিজ্ঞেস করলো, তোমার নাম কি রজ্জবালি? আগে হ্যাঁ। তোমার গায়ের নাম কি পলাশ দুবি? আগে হ্যাঁ। আমি বাবু তোমার মামলা নিতে পারবো না। তুমি বাড়ি যাও। আশ্চর্য, কেন বাড়ি যাব কেন? অন্য উকিল মোক্তার নেই? ভীমরতি ধরেছে বুড়োর। আমার গরু চুরি গেছে, আমি তার জন্য মামলা করতে পারবো না? ভালো চাও তো বাড়ি যাও। লোকটি কি বুঝলো কে জানে, আর কথা বাড়ালো না। পিছন ফিরে হন হন করে হাঁটতে হাঁটতে রাস্তা দিয়ে চলে গেল। আশেপাশের 2-1 উকিল মোক্তার ব্যাপারটা লক্ষ্য করেছিল। তারা সবই অবাক। বেনিমাধবের এমনি মক্কেল জোটে না, আর চকচকে রূপোর টাকা দেখেও সে মক্কেল ফিরিয়ে দিল। মোহন মোল্লা এসে জিজ্ঞেস করলো, কি হবে রে বাবু, লোকটাকে একেবারে তাড়িয়ে দিলে? ব্যাপারটা কি? লোকটা ভালো না? আগে থেকে চিনতে নাকি? না। তাহলে গরু চুরির মামলা নিয়ে এসছে, লোকটা ভালো কি খারাপ তা দেখার দরকারটা কি? না মোল্লা সাহেব, একটা অদ্ভুত ব্যাপার হলো। লোকটাকে আমি আগে চিনতাম না, কিন্তু ওকে দেখার পরই আমার মাথার মধ্যে চিরিক করে উঠল। কে যেন আমার মধ্যে বলল, ওই লোকটা পলাশ ধবির রজ্জবালি, ওর মামলা নিও না। বটে বটে, এই যে তাজ্জব কথা। শুধু তাই নয়, লোকটার মুখের দিকে তাকিয়ে আমি আর একটা জিনিস দেখলাম। একখানা যেন ছবি দেখলাম। এই রজ্জবালি একখানা মস্ত বড় দা নিয়ে একটা 17-18 বছরের বয়সের ছোকরার ঘাড়ে কোপ মেরেছে। মারতে মারতে তাকে মেরে ফেললো। এই লোকটা খুনি। আজকাল কি আফিং ধরেছ নাকি, না গাঁজা টাজা টানছো? না, বিশেষ করো, সত্যি সত্যি দেখলাম। মোহন মোল্লা হাসতে হাসতে সবার কাছেই গল্প করল। সবাই ভাবল বুড়োর এবার মাথা খারাপ হয়েছে, জেগে জেগে স্বপ্ন দেখে। গল্পটা ছড়িয়ে পড়ল অনেকের মধ্যে।
এখন বেনি মাধবকে দেখলেই লোকে হাসে, কিন্তু 2-3 দিন বাদে সত্যি সত্যি পলাশধুবির রজ্জবালি মানুষ খুনের দায়ে ধরা পড়ল পুলিশের হাতে। সে তার প্রতিবেশী 17-18 বছরের ছেলেকে মেরে কচুরি পানার তলায় লুকিয়ে রেখেছিল। লোকে একটু অবাক হলো। কেউ কেউ ভাবল ওই খুনের সময় নিশ্চয়ই বেনি মাধব কোনো ক্রমে দেখে ফেলেছিল। সেই কথাটাই বলেছে অন্যভাবে। এর দিন 10 বাদে বেনি মাধব আরেকটা আশ্চর্য কাজ করে ফেলল। সেদিন আদালতে একটা বড় মামলা চলছিল। অনেকেই সেটা দেখতে এসছে। শশধর কুণ্ডু বলে একটা লোক একসঙ্গে 3 জনকে খুন করেছে। আজ সেই শশধর কুণ্ডুর বিচারের শেষ দিন। নির্ঘাত তার ফাঁসি হবে। অন্য অনেকের সঙ্গে বেনি মাধবও শুনছিল এক কোণে বসে। হাতে তার কোনো কাজ নেই। মাথার যন্ত্রণাটা তার আজকে আবার বেড়েছে। দুহাত দিয়ে শক্ত করে মাথা চেপে ধরে আছে। হঠাৎ সে চেঁচিয়ে উঠে বলল, শশধর কুণ্ডু নির্দোষ, শশধর কুণ্ডু নির্দোষ। সবাই চমকে উঠল। আদালত চলার সময় এইরকমভাবে চেঁচিয়ে ওঠা খুব বেআইনি। হাকিম হচ্ছেন চার্লস উইলবারফোর্স। ছোকরা বয়স, ভীষণ রাগী। তিনি বললেন, সাইলেন্স। বেনি মাধব তবু বলল, শশধর কুণ্ডু নির্দোষ হুজুর। হুজুর ওকে ফাঁসি দেবেন না। হাকিম বললেন, সাইলেন্স। এই মুখটি আর নিকাল দো। বেনি মাধব উঠে দাঁড়িয়ে বলল, ইয়োর অনার, আমাকে একদিন টাইম দিন। আমি জানি ও খুন করেনি। শশধর কুণ্ডু আর নট গিলটি, ইয়োর অনার। তারপর সে দৌড়ে আসামির কাছে এসে বলল, তুমি আরেকদিন সময় চাও, আমি তোমাকে বাঁচিয়ে দেবো। খুন করেছে পুলিশ সরকার, কি ঠিক ঠিক কি না? খুব হৈ হৈ হয়েছিল সেদিন। বেনি মাধব বলেছিল শশধর কুণ্ডুর বন্ধু পুলিন সরকারি খুনগুলো করে বন্ধুর ঘাড়ে দোষ চাপিয়ে দিয়েছে। পুলিন সরকারের বাড়ির উঠোনে গাঁদা ফুল গাছতলায় মাটি খুললে রক্তমাখা ছুরি আর গয়নাপত্র পাওয়া যাবে। সব ঠিকঠাক মিলে গেল। সেই মামলায় খুব নাম ছড়িয়ে পড়ল বেনি মাধবের। সবার মুখে মুখে তার কথা। মোহন মোল্লার আর বড়দা রায়ের খুব হিংসে হলো। লোকেরা এখন মামলার জন্য বেনি মাধব লস্করের কাছেই আসে, কিন্তু বেনি মাধব মামলা নেয় না। আসামির মুখের দিকে এক দৃষ্টি তাকিয়ে থাকে অনেকক্ষণ। দুহাতে নিজের মাথা চেপে ধরে, এদিক ওদিক ঝাঁকায়। তারপর একসময় বলে, না বাবু, তোমার মামলা আমি নিতে পারবো না, তুমি অন্য রাস্তা দেখো। কিংবা কাউকে আবার বলে, তোমার মামলা আমি নেব, কোনো হাকিমের সাধ্য নেই তোমাকে শাস্তি দেয়। সত্যি সত্যি তার কথা মিলে যায়। যে মামলা সে নেয় না সেটা নির্ঘাত হার হয়। সে যে কটা নেয় প্রত্যেকটা জিতিয়ে দেয়। তার নাম রটে গেল হারা মামলার ধন্বন্তরী হিসেবে। সে নিজেও বাড়ির সামনে একটা সাইনবোর্ড ঝুলিয়ে দিল, ওই রকম হারা মামলার ধন্বন্তরী। পছন্দ মতো হারা মামলা লইয়া থাকি। সাফল্যের গ্যারেন্টি 100%। ফিস 4 টাকা প্রতিদিন, দরদস্তর নেই। পরপর কয়েকটি মামলায় প্রায় অলৌকিকভাবে জিতে যাওয়ার ফলে বেনি মাধবের নামে সম্ভব অসম্ভব অনেক রকম গল্প উঠতে লাগলো। বেনি মাধবের রোজগার অনেক বেড়ে গেলেও তার এই সৌভাগ্য যে বেশি দিন থাকবে না তাও বোঝা যায়। তার মাথার মধ্যে সবসময় এখন অসম্ভব যন্ত্রণা। প্রতিটি মামলার পর সে আরও বেশি অসুস্থ হয়ে পড়ে। তার আয়ু আর বেশি দিন নেই। এর মধ্যে স্থানীয় জমিদার নন্দরায়ের ছেলে মধু একটা মামলায় জড়িয়ে পড়ল। প্রজাদের সঙ্গে ঝগড়া বিবাদের সময় হঠাৎ গুলি চলে 4 জন গরিব প্রজা মারা যায়।
জমিদারের ছেলে মধু রায় গুলি চালিয়েছে। কিন্তু জমিদার বলেছেন গণ্ডগোলের সময় মধু সে তল্লাটেই ছিল না, সে ছিল বহরমপুরে। তার অনেক সাক্ষ্য প্রমাণ আছে। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট খুব কড়া, তিনি মধু রায়ের নামে সমন জারি করেছেন। এই সব মামলায় বড় বড় উকিল ব্যারিস্টার লাগে, কিন্তু জমিদার মশাই বেনিমাধব লস্করকে ডাকবার জন্যে পালকি পাঠিয়ে দিলেন। বেনিমাধব তখন খুবই অসুস্থ, তবু জমিদারের বাড়ি ডাকিলে না গিয়ে উপায় নেই। পালকিতে যখন উঠতে যাচ্ছে তখন একজন বৃদ্ধ চাষি হাউমাউ করে কেঁদে এসে বলল, বাবু, বাবু গো, তুমি এ মামলা নিও না। দুশ্মনটা আমার ছেলেকে মেরে ফেললো। বাবু, নিও না তুমি। আমি ন্যায়ের পক্ষে, অন্যায়ের পক্ষে যাওয়ার ক্ষমতা আমার নেই, তাহলে আমি মরে যাব। জমিদার মশাই বেনিমাধবকে খাতির করে বসালেন। রূপোর করকরার নল তার হাতে তুলে দিয়ে বললেন, চিংড়িপোতা গ্রামের 50 বিঘে জমি আমি তোমার নামে লিখে দেব। শেষ বয়সে তুমি নিশ্চিন্ত হয়ে খেতে পারবে। হুজুর, আমায় কি করতে হবে? শোনো, কতগুলো গুন্ডা শ্রেণীর লোক আমার পাইক বড়কন্দাজের আক্রমণ করে। আমার পাইকরা আত্মরক্ষার জন্য গুলি চালায়, তা সেই মামলা আমি পরে চালাবো। কিন্তু বেটারা আমার ছেলে মধুর নামের সঙ্গে জড়িয়েছে। মধু তখন ছিল বহরমপুরে। সেখানকার 14 জন লোক, তার মধ্যে 2 জন মাস্টার, 2 জন উকিল, একজন পুলিশের লোকও আছে। তারা হলফ করে সাক্ষী দেবে। মধুর কোনোই হাত নেই এর মধ্যে, তার বিরুদ্ধে কোনো প্রমাণই নেই। তাহলে তো হুজুর যে কোনো উকিলই এ মামলা জিতিয়ে দেবে। আমার মতো সামান্য মুক্তারকে ডেকেছেন কেন? তোমার সুনাম আছে যে তুমি যে সে মামলা নাও না। তুমি এই মামলা নিলে কেউ আর বিরুদ্ধে সাক্ষী দেওয়ার সাহস পাবে না। অন্য উকিলরাও তোমাকে ভয় পাবে। কিন্তু হুজুর, আসামিকে না দেখে আমি তো কিছু করতে পারি না। আসামি বলছো কাকে? আমার একমাত্র ছেলে, সে আসামি? তাকে দেখার তো দরকার নেই, আমি নিজে তো সব বলছি তোমাকে। তাকে না দেখলে আমি কিছুই প্রমাণ করতে পারবো না হুজুর, সে ক্ষমতা আমার নেই। তখন জমিদারের ছেলেকে ডেকে আনা হলো। তাকে দেখি বেনিমাধব নিজের মাথাটা শক্ত করে চেপে ধরল। তার চোখ দুটো বড় বড় হয়ে গেল। বেনিমাধব অজ্ঞান হয়ে পড়ে গেল মাটিতে। ব্যস্ত হয়ে উঠে জমিদারের লোকজন তাড়াতাড়ি জল এনে তার মাথায় ঢালল। একজন স্মেলিং সল্টের শিশি ধরল নাকের কাছে। বেনিমাধব আস্তে আস্তে উঠে বসল। তার 2 চোখ দিয়ে জল গড়াচ্ছে। হাত জোর করে বলল, হুজুর, আমাকে মাফ করুন হুজুর। এ মামলা আমি নিতে পারবো না হুজুর। এই মামলা আমাকে নিতে বলবেন না হুজুর। জমিদার চোখ রাঙিয়ে বললেন, কেন? আমার ক্ষমতা নেই, আমি পারবো না। তোমাকে আমি 500 টাকা দেব, 50 বিঘে জমি দেব। আমি পারবো না হুজুর। 1000 টাকা। হুজুর, আমাকে ছেড়ে দিন। জমিদার তখন দারুণ রেগে গিয়ে বললেন, দেখো মুক্তার, এ মামলা তোমাকে নিতেই হবে, নাহলে তোমার ঘর বাড়ি জ্বালিয়ে দেবো। তোমাকে আমি শেষ করে দেব। এবার ভেবে দেখো তুমি কি করবে। জমিদার এমন ভয় দেখাতে লাগলেন যে রাজি না হয় উপায় রইল না বেনিমাধবের। একতারা মোহর হাতে নিয়ে বিমর্ষ মুখে বাড়ি ফিরে এলো। সেদিন রাত্রির একটা সাংঘাতিক কাণ্ড হলো। ঘুমের মধ্যে বিছানায় ছটফট করতে লাগলো বেনিমাধব। সারাক্ষণ এপাশ ওপাশ করতে লাগলো। কেউ যেন তাকে ধরে ফেলার চেষ্টা করছে। তাতে বেনিমাধব পালাতে চাইছে,
বেণীমাধব সেই অবস্থায় চেঁচিয়ে বলতে লাগলো, ছেড়ে দে, ছেড়ে দে আমাকে, ভুল করেছি, আর করবো না, ছেড়ে দে, ছেড়ে দে আমাকে। ছেলে, মেয়ে, বউ বেণীমাধবের বিছানায় ঘিরে দাঁড়িয়েছে। বেণীমাধব কোনো ক্রমে উঠে বসে ছেলেকে বলল, শিগগিরি কাগজ কলম আন। ছেলে কাগজ আর খাগের কলম এনে দিল। বেণীমাধব তৎক্ষণাৎ জমিদারকে চিঠি লিখল যে সে তার ছেলের মামলা নিতে পারবে না, তার শরীর ভীষণ অসুস্থ, সে আর কোনোদিনই আদালতে যাবে না। চিঠি লিখে বেণীমাধব ছেলেকে বলল, ভোর হতে না হতেই এই চিঠি আর মোহরে থলে নিয়ে গিয়ে জমিদারকে দিয়ে আসবি, নইলে আমি আর প্রাণে বাঁচব না। সকালবেলা এক ছেলে চলে গেল জমিদার বাড়িতে, আর এক ছেলে আদালতে গিয়ে খবর দিল বেণীমাধব মোক্তারি পেশা ছেড়ে দিচ্ছে। আজ থেকে সে গ্রামের বাড়িতে গিয়ে থাকবে, ধর্মকর্ম করবে। এরপর আবার অন্যরকম একটা ঘটনা শুরু হলো। সেদিন সন্ধেবেলা চার্লস উইলবার ফোর্সের পেয়াদা এসে খবর দিল যে হাকিম সাহেব বেণীমাধবকে ডেকে পাঠিয়েছেন। হাকিমের ডাক জমিদারের ডাকের চেয়েও বড়। বেণীমাধবের তখন জ্বরে গা পুড়ে যাচ্ছে। সেই অবস্থাতেই পালকি ভাড়া করে যেতে হলো। হাকিম সাহেবের বাংলোটি সুন্দরভাবে সাজানো গোছানো। সবাই জানে তিনি খুব কড়া মেজাজের মানুষ, কিন্তু বেণীমাধবের সঙ্গে সহজভাবেই কথা বলতে লাগলেন। হাকিম বেশ বাংলা শিখেছেন। তিনি বললেন, মুক্তিয়ার, তুমি কাজ ছেড়ে দিচ্ছ কেন? ও হুজুর, আমি আর বেশি দিন বাঁচব না, তাই গ্রামের বাড়িতে গিয়ে শেষ জীবনটা কাটাতে চাই। কি করে বুঝলে যে বাঁচবে না? সে আমি বুঝে গেছি হুজুর, আমি জ্বরেই ভুগছি। হাকিম সাহেব নিজে উঠে এসে বেণীমাধবের কপালে হাত দিয়ে জ্বর দেখলেন। তারপর দিরাজ থেকে কয়েকটা ওষুধ বার করে বললেন, এগুলো 3 ঘন্টা পর পর খেয়ে নিও, জ্বর সেরে যাবে। জ্বর সেরে গেলেও হুজুর আমি আর বাঁচব না। সাহেব এবার একটু হাসলেন, তারপর বললেন, আচ্ছা মুক্তিয়ার, এ কথা কি সত্যি যে তুমি মানুষের মুখ দেখলেই বুঝতে পারো সে দোষী না নির্দোষ? বেণীমাধব চুপ করে রইল। সাহেব আবার বলল, আমার পেশকার আমাকে এই কথা বলেছে, মুন্সি বলেছে, আরও অনেকেই এই কথা বলেছে। সমস্ত জেলার লোকও এমনকি এই কথা বিশ্বাস করে। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট পর্যন্ত চিঠি লিখে আমার কাছে এই কথা জানতেও চেয়েছে। সত্যি কথাটা? ও হুজুর, আমি সামান্য লোক। আমি লক্ষ্য করেছি যে কটা মামলা তুমি নাও ঠিক ঠিক জিতেও যাও। এর রহস্যটা কি? সব খুলে বলো, তোমার কোনো ভয় নেই। হুজুর, সব বিশ্বাস করবেন কিনা জানি না, অনেক দিন ধরেই আমার মাথার মধ্যে খুব যন্ত্রণা হয়। ইদানিং কোনো মক্কেলের চোখের দিকে তাকালেই যন্ত্রণাটা বেড়ে যায়। এক সময় মাথার মধ্যে চিরিক করে ওঠে, আর আর কে 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 যেন ফিস ফিস করে বলে দেয় সেই লোকটি দোষী না নির্দোষ। হাউ ইন্টারেস্টিং! এর ব্যাখ্যা কি? আমি জানি না, তবে আমার মনে হয় মৃত মানুষরা আমার সঙ্গে কথা বলে। মানুষ যখন কাউকে খুন করে তখন সেই মৃত লোকটির আত্মার একটি অংশ ওই হত্যাকারীর মধ্যে ঢুকে যায়। আত্মার ওই অংশটুকু হত্যাকারীকে আজীবন শাস্তি দেয়। তার চোখের মধ্যে দিয়ে ওই আত্মাটাই আমাকে বলে দেয় এই আসামি। আর যখন কোনো নির্দোষ লোককে দেখি তখন নিহত ব্যক্তিটি আমার চোখের সামনে বলে দেয় এ নয়, আসল লোককে দেখিয়ে দিচ্ছি। আপনার সেই শশধর কুণ্ডুর কেসটা মনে আছে? আপনি তাকে ফাঁসি দিতে যাচ্ছিলেন।
যে যে তিনজন খুন হয়েছিল তার তার মধ্যে একটা বাচ্চা মেয়েও ছিল। আমি হঠাৎ দেখলাম সেই বাচ্চা মেয়েটি আমার চোখের সামনে এসে দাঁড়িয়েছে, বলছে এ নয়, এ নয়, তুমি বলে দাও না, আমি আসল লোককে দেখিয়ে দিচ্ছি। তো তখনই আমি সব দেখতে পেলাম। তো তখন চেঁচিয়ে না উঠে আমার উপায় ছিল না। ফ্যান্টাস্টিক! এ কখনো হতে পারে? বিশ্বাস করা না করা হুজুর আপনার ইচ্ছে, কিন্তু আমার এরকম হয়। আচ্ছা মুক্তিয়ার, একটা কথা বলো তো, তুমি যখন অপরাধীকে এই কথাটা বুঝতে পারো, তাহলে তুমি ইচ্ছা করলে তো তাকে বাঁচাতেও পারো। তুমি যখন তার বিরুদ্ধে প্রমাণ সবই জানো, তাহলে সেগুলো সরিয়ে দিলেই তো তাকে আর কেউ ধরতে পারবে না। হুজুর, মাথার উপরে ভগবান আছে, তিনিই একমাত্র জানেন। আমি জেনে শুনে কোনো দিনই অন্যায়ের পক্ষ দিইনি। তা যদি আমি করতাম হুজুর, তাহলে যেসব মরা মানুষরা আমার সঙ্গে এসে কথা বলে তারা কি আমাকে ছেড়ে দেবে? কালকেই তো। কালকে? কালকে কি হয়েছে? বেণীমাধব একটু থতমত খেয়ে গেল, তারপর বলল, হুজুর, আপনি হাকিম, আপনার সামনে নাম ধাম বলা উচিত হবে না। কাল এক জায়গায় যেতে হয়েছিল আমাকে, একজনের মামলা নিতে হবে। যেই আমি তার দিকে তাকিয়েছি, দেখলাম কি চারজন গরিব চাষির ছায়ামূর্তি সেই লোকটিকে ঘিরে দাঁড়িয়েছে। সবাই তার দিকে আঙুল দেখিয়ে বলছে, এই খুনি, এই খুনি। আমি আর সে মামলা নিতে রাজি হলাম না, কিন্তু সেই পক্ষ থেকে আমাকে ভয় দেখালো, জোর করে আমাকে সেই মামলা নিতে রাজি করালো। মাঝরাতে সেই যে চারজন মরা লোক ঘিরে ধরল আমাকে, ঘৃণার সঙ্গে বলতে লাগলো, তুমি আমাদের খুনিকে বাঁচাবে, তাকে বাঁচাবে। সেই জন্যই তো আমি মুখতারি করেই আজ থেকে ছেড়ে দেবো ঠিক করলাম। হাকিম সাহেব অবাক হয়ে খানিকক্ষণ তাকিয়েছিলেন, তারপর বললেন, আচ্ছা, তুমি বললে না যে সবসময় তোমার মাথায় ব্যথা করে? এর জন্য চিকিৎসা করাওনি? অনেক করিয়েছি, কিছুতেই সারে না। হাকিম উঠে দাঁড়িয়ে চিন্তিতভাবে পায়চারি করতে লাগলেন ঘরের মধ্যে। হঠাৎ ঘুরে দাঁড়িয়ে বললেন, মুক্তিয়ার, তোমার মুন্ডুটা আমার চাই। বেণীমাধব চমকে উঠে বলল, কি বললেন? তোমার মুন্ডুটা আমার চাই। বেণীমাধব হাঁ করে তাকিয়ে রইল। হাকিম বললেন, তুমি রোনাল্ডো রসের নাম শুনেছ? মস্ত বড় ডাক্তার, কলকাতায় বসে বসে সে মশার পেট থেকে ম্যালেরিয়ার জীবাণু বার করেছে। সে আমার বন্ধু হয়, তাকে আমি খবর পাঠাচ্ছি। আগে তিনি এসব কি করবেন? শোনো, আমরা খ্রিস্টান, আমরা মানুষের মৃত্যুর পর আত্মার ঘুরে বেড়ানো কিংবা ওই মরা মানুষ এসে কথা বলে যাওয়ায় বিশ্বাস করি না। তোমার কেসটা খুব সম্ভবত প্যাথোলজিক্যাল। তোমার মাথার গড়নের মধ্যে এমন নিশ্চয়ই কিছু একটা আছে যে জন্য তুমি এসব কল্পনা করো। সেটাই পরীক্ষা করে দেখতে হবে। তোমার মৃত্যুর পর তোমার মাথাটাকে একটু কেটে ছিঁড়ে দেখতে হবে। হুজুর, এ কি বলছেন? ভয় পাচ্ছ? তুমি মরে গেলে তো তোমার আর ব্যথাই করবে না, ভয় কিসের? হুজুর, আমরা হিন্দু, মৃত্যুর পর আমাদের সব দাহ না করলে আত্মা... ওই তো, দেহটা পুড়িয়েই তো নষ্ট করবে। তার চেয়ে বিজ্ঞানের উপকারের জন্য দিয়ে যাও। এর থেকে বিজ্ঞানের কোনো রহস্য বেরিয়ে যেতে পারে, আর তোমাকে দিতেই হবে। বেণীমাধব সেদিন কাঁপতে কাঁপতে বাড়ি ফিরল। এ কি সাংঘাতিক কথা! সাহেব তার মুন্ডু কেটে নিতে চায়। এই সাহেব যা কুমার, জ্যান্ত অবস্থাতেই কেটে নিয়ে যাবে কিনা কে জানে। ভগবান এ কি করল! সেদিন থেকে সাহেবের পেয়াদারা তার বাড়ি পাহারা দিতে লাগলো। দুদিন বাদেই বেণীমাধব একেবারে শয্যাশায়ী, মরো মরো অবস্থা।
রাত্রির দিকে বেণীমাধবের অবস্থা যখন খুব খারাপ হয়ে গেল, খবর পেয়ে হাকিম সাহেবও দলবল নিয়ে হাজির হলেন। পাছে মূল্যবান মাথাটা আগুনে পুড়ে নষ্ট হয়। এদিকে এ খবর রটে গেছে যে সাহেব বেণীমাধবের দেহ পোড়াতে দেবে না, শ্লেচ্ছ ডাক্তাররা শরীরটা নিয়ে কাটাছেঁড়া করবে। স্থানীয় হিন্দুরা খুব রেগে গেল, এটা তাদের ধর্মের অপমান। লাঠিসোঁটা নিয়ে তারা এগিয়ে এলো, কিছুতেই দেহ দিতে দেবে না। স্থানীয় মুসলমানরাও বলল এটা ভারী অন্যায়। খুব গণ্ডগোলের সম্ভাবনা দেখে জেলার ম্যাজিস্ট্রেটও এসে হাজির হলেন, সঙ্গে একজন ডাক্তার নিয়ে। সবাই মিলে ভিড় করে রইলেন বেণীমাধবের ঘরে। বেণীমাধব চোখ বুজে বিছানায় চিত হয়ে শুয়ে আছে, হাত দুখানা বুকের ওপর জোর করে। বিড়বিড় করে কি যেন বলছে, শোনা যায় না। একেবারে মুখের কাছে কান নিলে বোঝা যায় সে বলছে, তোমরা আমাকে ক্ষমা করো, আমি জমিদারের ছেলের মামলা নিইনি। আমি কখনো অন্যায়ের পক্ষ সমর্থন করিনি, কখনো করিনি। ভগবান জানেন কখনো করিনি। ডাক্তার নাড়ি ধরে বসেছিল, একসময় হতাশ হয়ে ছেড়ে দিয়ে বলল, সব শেষ? হাকিম সাহেব ব্যগ্রভাবে জিজ্ঞেস করলেন, সব শেষ? ভালো করে দেখো, ভালো করে দেখো, সব শেষ? ডাক্তার আবার পরীক্ষা করে বললেন, দেহে আর প্রাণ নেই। হাকিম তখন বেণীমাধবের আত্মীয় স্বজনকে বললেন, আপনাদের ধার্মিক কাজ যা আছে সব সেরে নিন, আমি ডেড বডি নিয়ে যাব, বরফে ঢেকে রাখতে হবে। ম্যাজিস্ট্রেট সাহেব বললেন, চার্লস, কাজটা কি ঠিক হবে? বেণীমাধবের ছেলে বললেন, আমরা কিছুতেই দেহ নিয়ে যেতে দেব না। হাকিম তেজের সঙ্গে বললেন, আমি নিয়েই যাব। মুক্তিয়ারের সঙ্গে আমার এই সম্পর্কে কথা হয়েছিল, ওর আপত্তি ছিল না। ঘরের মধ্যে একটা হইচই পড়ে গেল, কারোর কথাই শোনা যায় না। মেয়েরা কান্নাকাটি করছে আর পুরুষরা চেঁচাচ্ছে। এই সময় বেণীমাধবের আবার চোখ খুলে গেল। ঘরের সবাই আঁতকে উঠল। ডাক্তার বলল, বাইজফ, বাইজফ। বেণীমাধব তীব্র চোখে তাকালো শুধু হাকিম সাহেবের দিকে। অন্যরকম গলার আওয়াজে বেশ জোরে বলে উঠল, সাহেব, তুমি এক্ষুনি বাড়ি চলে যাও। ঘরের মধ্যে থেকে অনেকে ভয় পালিয়ে গেল। একজন মহিলা অজ্ঞান হয়ে পড়ল, কিন্তু হাকিম সাহেব একটুও ভয় পেল না। কাছে এগিয়ে এসে বলল, মুক্তিয়ার, তুমি বেঁচে আছো? বেণীমাধব বলল, সাহেব, তুমি এক্ষুনি বাড়ি চলে যাও, একটু দেরি করো না। তোমার বাড়ির দারোয়ান মারা গেছে, তোমার ছেলে আর বউয়ের খুব বিপদ, শিগগিরই যাও। হাকিম সাহেব আর একটুও দেরি করলেন না, দৌড়ে বাইরে চলে এলেন। তার ঘোড়া দাঁড় করানোই ছিল। সেই গভীর রাত্রে ঘোড়া ছুটিয়ে চলে গেলেন বাড়ির দিকে। অন্যরাও গেল পেছন পেছন। একটু পরেই পর পর বন্দুকের শব্দ শোনা গেল। ততক্ষণে বেণীমাধব আবার মরে কাঠ, সমস্ত শরীর ঠান্ডা। সেই রাত্রিরে হাকিম সাহেবের বাড়িতে ডাকাত পড়েছিল। ডাকাতরা বাড়ির দারোয়ানকে মেরে ফেলে বাংলোর ভেতরে ঢুকে পড়ে মেম সাহেবকে আক্রমণ করতে যায়। মেম সাহেব তার ছেলেকে নিয়ে একটা ঘরে ঢুকে দরজা আটকে দিয়েছিল। ডাকাতরা দুমদাম শব্দে দরজা ভাঙার চেষ্টা করছে। সেই সময় হাকিম সাহেব এসে পড়লেন। আর একটু দেরি হলে বউ আর বাচ্চাকে বাঁচানো যেত না। একজন ডাকাত মরল, দুজন ধরা পড়ে গেল। হাকিম সাহেব বেণীমাধব লস্করের দেহ কাটাছেড়া করে আর দেখতে চাননি। তার বদলে তিনি নিজের খরচে বেণীমাধবের একটা পাথরের মূর্তি তৈরি করিয়ে তার গ্রামে স্থাপন করে দিয়েছিলেন। তলায় লিখে দিয়েছিলেন শেক্সপিয়ারের একটি লাইন, স্বর্গে মর্তে এমন অনেক ব্যাপার আছে হরসীয়, যা তুমি কল্পনাও করতে পারো না।
শুনলেন আজকের গল্প সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা বেনি লস্করের মুন্ডু। গল্পের সূত্রধর ও গল্প পাঠে নীল। হাকিমের চরিত্রে সুমন, অন্যান্য চরিত্রে নীল। সাউন্ড এডিটিং ও পোস্টার ডিজাইন নীল। সমগ্র পরিচালনায় মেঘা। গল্পটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের সহায়তা আমাদের একান্ত কাম্য। স্টে টিউনড, স্টে কিউরিয়াস। মিস্টিরিয়াস স্যাটারডে, নাও অ্যাট এ ডার্কার আওয়ার।